হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের ইতিহাসের গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো 3 নম্বর হিসেবেও আসতে পারে অথবা 4 নম্বর হিসেবেও আসতে পারে। ইতিপূর্বেই জানো যে আমার চ্যানেলে 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হয়েছিল এবং প্রথম অধ্যায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। প্রথম 5টি প্রশ্ন হলো যে মহাবিদ্যের যে বিভিন্ন কারণ, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয়, রাজনৈতিক, এই যে কারণগুলো রয়েছে, এই কারণগুলোর নোটস তোমাদের দেওয়া হয়েছে। তোমরা যদি মনে করো তাহলে সেই নোটসগুলি দেখতে পারো। আর আজকে আলোচনায় 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। তোমরা অন্য কোনো বই বা সহায়িকা থেকেও দেখতে পারো। আর যদি মনে হয় এই নোটসটি সোজা লাগছে, তাহলে তোমরা এগুলো লিখে নিতে পারো বা স্ক্রিনশট নিতে পারো। তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আলোচনা করব তা হলো মহাবিদ্রোহের ফলাফল লেখো, অথবা এই কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে মহাবিদ্রোহের প্রভাব লেখো অথবা মহাবিদ্রোহের গুরুত্ব লেখো। উত্তর ভূমিকা দিয়ে শুরু করতে হয়। জানো, ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের অনুভূতি জাগিয়ে তুলতে মহাবিদ্রোহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ ভারতের ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা। ডক্টর KM পানিক্করের মতে কোনো ঐতিহাসিক ঘটনার গুরুত্ব যদি আশু সাফল্যের নিরিখে বিচার করা না হয়, তাহলে 1857 মহাবিদ্রোহ বা বিদ্রোহ একটি ট্র্যাজেডি নয়। তাহলে বুঝতে পারছো যে কোশ্চেনের প্যাটার্ন বা কিভাবে ধরন লিখতে হয়। একটা যদি তোমাদের কোটেশন ইউজ করা হয় তাহলে কিন্তু খুব ভালো, কোনো ঐতিহাসিকের বক্তব্য, তাহলে কিন্তু লেখার মাধুর্য বাড়ে। এরপরে দেখো, কোম্পানির শাসনের অবসান। ব্রিটেনের পার্লামেন্ট ভারতের শাসনভার কোম্পানির হাতে রাখতে সাহস পেল না। ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 পাস হয়। এই আইনের মাধ্যমে ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে এবং মহারানী ভিক্টোরিয়ার হাতে শাসনভার অর্পণ করা হয়। মুঘল সাম্রাজ্যের অবসান। মহাবিদ্রোহ শেষ হলে শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে সপরিবারে রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয়, ফলে মুঘল সাম্রাজ্যের অবসান ঘটে। তা দেখো, যে রেঙ্গুন হচ্ছে কিন্তু মায়ানমারের একটি জায়গা, যেটি একসময় মায়ানমারের রাজধানী ছিল। তাহলে মুঘল সাম্রাজ্যের অবসান ঘটে আর কোম্পানি শাসনের অবসান ঘটে। এরপর দেখো গ কি রয়েছে পয়েন্ট। 3 নম্বর বা 4 নম্বরের জন্য এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। শাসনতান্ত্রিক পরিবর্তন। কাউন্সিল আইন পাশ করে পূর্বের কেন্দ্রীকরণ নীতির প্রস্তাব বাতিল করা হয়। ভারতে ব্রিটিশ প্রশাসনকে আরও বিকেন্দ্রীকরণের চেষ্টা শুরু হয়। মহারানী ঘোষণাপত্র। 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর মহারানী ভিক্টোরিয়ার প্রতিনিধি রূপে ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং এলাহাবাদে অনুষ্ঠিত এক দরবারে মহারানীর হয়ে যে ঘোষণাপত্র পাঠ করেন তা মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত। এই ঘোষণাপত্রে বলা হয় যে ধর্মীয় সামাজিক কোনো ব্যাপারে সরকার হস্তক্ষেপ করবে না, সকল ভারতীয়কে চাকরি দেওয়া হবে। তাহলে বুঝতে পারছো যে মহারানীর ঘোষণাপত্রে কি বলা হয়েছিল। যদিও একটা আমি আলাদা করে কোশ্চেন লেখানো আছে যে মহারানীর ঘোষণাপত্র টিকা লেখো, তো সেখানে তোমরা আরো ভালো করে বিস্তারিত দেখে নেবে। আর এগুলো কিন্তু খুবই ইজি ভাষায় লেখা, তোমরা কিন্তু দেখতে পারো। এবারে ঘ সামরিক সংস্কার। ভারতীয় সৈনিকরা যাতে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ না হয়ে ভবিষ্যতে আর বিদ্রোহ করতে না পারে, তাই সৈন্যবাহিনীতে ব্রিটিশ সৈন্য সংখ্যার বৃদ্ধি করা হয় এবং ভারতীয় ও ব্রিটিশ সৈন্যবাহিনীর মধ্যে সমতা বজায় রাখা হয়। যে সমস্ত জাতি যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদেরকে অসামরিক জাতি বলে ঘোষণা করে গোর্খা জাতিকে সামরিক জাতি বলে ঘোষণা করা হয়। এবার দেখো ভারতীয়দের মধ্যে দেশপ্রেম। এই বিদ্রোহ ভারতীয়দের মধ্যে স্বাধীনতা ও দেশপ্রেমের অনুভূতি আরো শক্তিশালী করে তোলে, যা পরবর্তীকালে স্বাধীনতা আন্দোলনকে প্রভাবিত করে। উপসংহার। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্ত নিতে পারি যে কোম্পানি শাসনের অবসানের মধ্য দিয়ে একটি যুগের অবসান ঘটে এবং নতুন যুগের সূচনা হয়। এই বিদ্রোহের পর ভারতের ব্রিটিশ
ভারতের দেশীয় রাজ্যগুলির ওপর ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। খাতা কলমে প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কিন্তু তারা বৈষম্যমূলক নীতি গ্রহণ করেছিল। বৈষম্যমূলক মানে হচ্ছে সমান নয়। 2 নম্বর প্রশ্ন দেখো, মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ লেখো, অথবা কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মহাবিদ্রোহে জয়ী হওয়ার কারণ লেখো, অথবা মহাবিদ্রোহের ব্যর্থতার জন্য ভারতীয়দের কি কি দুর্বলতা ছিল। উত্তর, ভূমিকা, মহাবিদ্রোহ শুরু হয়েছিল সাফল্যের সম্ভাবনা নিয়ে, মানুষের উৎসাহ ও উদ্দীপনা নিয়ে, কিন্তু তা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। বড়লাট লর্ড ক্যানিং 1858 খ্রিস্টাব্দের 20 জুনের মধ্যে এই বিদ্রোহ দমন করে। এই বিদ্রোহের ব্যর্থতার কারণগুলি দেখো, যেভাবে কোশ্চেন দেবে 3টে কোশ্চেনের মধ্যে যেভাবে দেবে তোমাদের সেভাবে লিখতে হবে যে এই বিদ্রোহের ব্যর্থতার জন্য বা ভারতীয় দুর্বলতা যা বলবে তো সেগুলো। ফার্স্ট পয়েন্ট হচ্ছে দেখো, আধুনিক অস্ত্রের অভাব। ভারতীয় সিপাহীদের অস্ত্র বলতে ছিল তলোয়ার, বর্ষা, লাঠি ইত্যাদি, কিন্তু ব্রিটিশ বাহিনী আধুনিক অস্ত্র সজ্জিত কামান, এটা কামান আছে, বন্দুক, রাইফেল ইত্যাদি ব্যবহার করে। যোগ্য নেতার অভাব। ব্রিটিশ সেনাপতি লরেন্স, হিউরোস, ক্যাম্পবেল প্রমুখ সেনাপতি যোগ্য পরিচালনা করেন এবং রণকৌশল ব্যবহার করে জয় নিশ্চিত করেন। অপরদিকে ভারতীয় নেতৃবৃন্দ যেমন তাতিয়া তোপি, নানাসাহেব প্রমুখ ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য বিদ্রোহে যোগদান করেন। গ, কেন্দ্রীয় পরিকল্পনার অভাব। যেহেতু সিপাহী বিদ্রোহ বিভিন্ন নেতার নেতৃত্বে সংগঠিত হয়েছিল, তাই এটি একটি আঞ্চলিক সীমার মধ্যে আবদ্ধ ছিল, অর্থাৎ আঞ্চলিক সীমাবদ্ধতা, ফলে কোনো কেন্দ্রীয় পরিকল্পনা বা সংগঠন ছিল না। ব্রিটিশকে সাহায্য দান। কিছু দেশীয় রাজ্য বিদ্রোহ দমনে ইংরেজদের সাহায্য করেন, যেমন নেপালের রানা জঙ্গ বাহাদুর, কাশ্মীরের রাজা গুলাব সিং। লর্ড ক্যানিং এর বক্তব্য অনুযায়ী এটা না থাকলে আমরা ভেসে যেতাম, অর্থাৎ এই দেশীয় রাজ্যগুলো যদি না থাকতো তাহলে কিন্তু ইংরেজে হেরে যেত। নেক্সট পয়েন্ট দেখো, আধুনিক যোগাযোগ ব্যবস্থা। আধুনিক যোগাযোগ ব্যবস্থায় কাজে লাগিয়ে, বিশেষ করে রেল যোগাযোগ ব্যবস্থাকে কাজে লাগিয়ে ইংরেজরা সহজেই এক স্থান থেকে অন্য স্থানে সৈন্য পাঠিয়ে বিদ্রোহ দমন করে। তাছাড়া টেলিগ্রাফ ব্যবস্থার মাধ্যমেও বিদ্রোহ দমন করা সহজ হয়, তাই জন্য অনেকে এটা টেলিগ্রাফ বিদ্রোহ বলছেন। উপসংহার, উপরিক্ত কারণ ছাড়াও মহাবিদ্রোহের ব্যর্থতার জন্য আরো কয়েকটি কারণ ছিল, যেমন সিপাহীদের রক্ষণশীলতা ও প্রতিক্রিয়াশীল মনোভাব, ঐক্যের অভাব ইত্যাদি। যেহেতু তোমাদের এটা 3 নম্বর 4 নম্বর আসবে এই চ্যাপ্টার থেকে, 8 নম্বরে কোনো কোশ্চেন হয় না এই চ্যাপ্টারে, ফলে তার জন্য এগুলো যে উপসংহারে যে পয়েন্টগুলো লিখেছি সেগুলো লিখলাম না। যদি 8 নম্বর প্রশ্ন আসতো তাহলে কিন্তু আরো বড় করে লিখাতাম। এবার দেখো, মহারানীর ঘোষণাপত্র টিকা। উত্তর, 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর মহারানী ভিক্টোরিয়ার প্রতিনিধি রূপে ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং এলাহাবাদে অনুষ্ঠিত এক দরবারে মহারানীর হয়ে যে ঘোষণাপত্র পাঠ করেন তা মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত। প্রেক্ষাপট, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের পর ব্রিটেনের পার্লামেন্ট ভারতের শাসনভার কোম্পানির হাতে রাখতে সাহস পেল না। ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 পাস হয়। এই আইনের মাধ্যমে ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে এবং মহারানী ভিক্টোরিয়ার হাতে শাসনভার অর্পণ করা হয়। ঘোষণা সুপারিশ, ভারতীয়দের ধর্মীয় ও সামাজিক কোনো ব্যাপারে সরকার হস্তক্ষেপ করবে না। খ, জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি যোগ্য ভারতীয়কে সরকারি চাকরিতে নিযুক্ত হওয়ার অধিকার দেওয়া হবে ঘোষণা করা হয়। দেশীয় রাজ্যগুলির সঙ্গে কোম্পানির স্বাক্ষরিত চুক্তি ও দেশীয় রাজ্যগুলি, এর আগেও বলা হয়েছিল যে দেশীয় রাজ্যগুলির সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চুক্তি ছিল, যেগুলো সেই চুক্তি ও সন্ধিগুলি সরকার মেনে চলবে এমন কথা বলা হয়েছিল। সত্যবিলোপ নীতি বাতিল করা হয় ও দেশীয় রাজাদের দত্তক গ্রহণের অধিকার দেওয়া হয়। মহাবিদ্রোহের সময় হত্যাকাণ্ডের সঙ্গে যারা প্রত্যক্ষ বা জড়িত ছিল তারা ব্যতীত অন্যান্যদের মুক্তি দেওয়া হবে। সমালোচনা, ঐতিহাসিক বিপিনচন্দ্র মহারানীর ঘোষণাপত্রকে রাজনৈতিক ধাপ্পা বলে অভিহিত করেছেন। এই ঘোষণাপত্র ঘোষিত হওয়ার পরেও এগুলি অধিকাংশই রূপায়িত হয়নি, অর্থাৎ বাস্তবায়িত হয়নি, এগুলো শুধু নামেই বলা হয়েছে যেগুলো হবে। সরকারের সাম্রাজ্যবাদী মনোভাবের পরিবর্তন হয়নি। ভারতীয়দের প্রতি সরকারের বঞ্চনা, বৈষম্যমূলক নীতির কোনো পরিবর্তন হয়নি। তাহলে এই ছিল আমাদের আলোচনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে। আর তোমরা কমেন্ট করে জানাবে যদি কোনো প্রবলেম থাকে বা কোনো প্রশ্ন নিয়ে আলোচনা করতে হবে। সবাই ভালো করে পড়াশোনা করো, কারণ যেহেতু পরীক্ষা খুব সামনেই।